আসসালামু আলাইকুম প্রিয় প্রিলিমিনারি টু মাস্টার্স এর শিক্ষার্থীরা, রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 8 বছর ধরে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিয়ে আসতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি প্রিলিমিনারি টু মাস্টার্স এর বাংলাদেশের লোক প্রশাসনের শর্টকাট সাজেশন দিয়ে দিব। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 20 জুলাই 2026। এবং আমি যে আজকে তোমাদেরকে সাজেশন দিব, ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা, এতটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, কারণ পরবর্তী ভিডিওগুলো অর্থাৎ পরবর্তী বিষয়ে যে সাজেশনগুলো আছে সেই সাজেশনগুলো কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো মূল ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, রকিবুল 24 তোমাদের জন্য কিন্তু শর্টকাট সাজেশন দেয়, যে সাজেশনগুলো 100% কমন পড়ে। তো দেখো, প্রিলিমিনারি টু মাস্টার্স এর সাজেশন পরীক্ষা 2023 অনুষ্ঠিত হবে 20 জুলাই 2026। শেষ মুহূর্তে শর্টকাট সাজেশন উত্তর সহকারে বাংলাদেশের লোক প্রশাসন 100% ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। রকিবুল 24 পাবলিকেশন ক খ গ বিভাগের সাজেশন। তার আগে আমি তোমাদেরকে একটু সাজেশনের রিভিউ দেখিয়ে দেই। সাজেশন রিভিউ 100% কমন। তো দেখো, আমি তোমাদের জন্য কিন্তু 5 7 রাষ্ট্রচিন্তা সাজেশন দিয়েছিলাম, যেখানে ক বিভাগ থেকে 10টি প্রশ্ন হুবহু কমন এসেছে, খ বিভাগ থেকে 5টি প্রশ্ন হুবহু কমন এসেছে, গ বিভাগ থেকে 6টি প্রশ্ন হুবহু কমন এসেছে। এই ভিডিওর শেষে আমার সাজেশন থেকে কোন কোন পেজ থেকে কমন এসেছে তার প্রমাণটুকু তোমাদেরকে দেখিয়ে দিব। এরপরে দেখো, আমি তোমাদের জন্য গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের সাজেশন দিয়েছিলাম, যেখানে ক বিভাগ থেকে 12টি প্রশ্নের মধ্যে থেকে 12টি প্রশ্ন হুবহু কমন এসেছে, খ বিভাগ থেকে 6টি প্রশ্ন হুবহু কমন এসেছে এবং গ বিভাগ থেকে 8টি প্রশ্ন হুবহু কমন এসেছে। এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে কোন কোন পেজ থেকে কমন এসেছে বা কোন কোন প্রশ্ন কমন এসেছে তার প্রমাণ দেখিয়ে দিব। তার আগে আমি তোমাদের যে বাংলাদেশের লোক প্রশাসনের সাজেশন আছে সেই সাজেশনটি দিয়ে নেই। তো দেখো, রকিবুল 24 পাবলিকেশনের পরিচিতি। আপনার সফলতার সাথী রকিবুল 24 পাবলিকেশন স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ। আর আমাদের প্রকাশিত বইসমূহ দেখো, অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ, ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ, গবেষণা পদ্ধতি পরিসংখ্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স 3য় বর্ষ। এরপরে দেখো, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স ফার্স্ট ইয়ার থেকে একদম 4র্থ বর্ষ, অর্থাৎ অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, 4র্থ বর্ষ মাস্টার্স এবং প্রিলিমিনারি টু মাস্টার্স সকল বিষয়ের উত্তর সহকারে সাজেশন। এছাড়া ডিগ্রি বিএ বিএসএস এর প্রথম বর্ষ থেকে 3য় বর্ষের সকল বিষয়ের সাজেশন উত্তর সহকারে রকিবুল 24 পাবলিকেশন। তোমরা যারা তোমাদের যে যে সাজেশনের প্রয়োজন তারা অবশ্যই আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এসএমএস করো 01744559475। তোমরা যারা প্রিলিমিনারি টু মাস্টার্স স্টুডেন্ট রয়েছে তারা এই নম্বরে এসএমএস করে পরবর্তী সাজেশনগুলো ক্রয় করতে পারো। তো দেখো, আজকের সাজেশন বাংলাদেশের লোক প্রশাসন অনুষ্ঠিত হবে 20 জুলাই 2026। প্রথমে খ বিভাগের সাজেশন। 1 নম্বর প্রশ্নটি দেখো, প্রশাসনিক স্বচ্ছতা বলতে কি বুঝো? লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝো? 3 নম্বরে লাল ফিতার দৌরত্ব কি? 4 নম্বরে লোক প্রশাসনের সংজ্ঞা দাও। এবার পরে দেখো 5 নম্বরে পোস্টক্রাইব এর ব্যাখ্যা দাও। দেখো, আমি এখানে 1 2 3 4 5 লিখে দিয়েছি, আসবে ইনশাআল্লাহ। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা 20 তারিখের পরীক্ষায় কমন পাবা। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটি দেখো, উন্নয়ন প্রশাসন কি? 7 নম্বরে বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের গঠন লেখো। 8 নম্বরে ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী বর্ণনা করো। 9 নম্বরটি দেখো, বাংলাদেশের মাঠ প্রশাসনের সমস্যা আলোচনা করো। 10 নম্বরে কার্য প্রণালী বিধি কি? 11 নম্বরে ক্ষমতা বলতে কি বুঝো? 12 নম্বরে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি কি? 13 নম্বরে নেতৃত্বের গুণাবলী লিখো। 14 নম্বরে কেন্দ্রীয় প্রশাসন কাকে বলে? এরপরে দেখো
15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য লিখো। তোমাদের জন্য সুপার শর্টকাট সাজেশন। আমি আগেই বললাম 1 2 3 4 5 থেকে তোমরা 3টি প্রশ্ন কমন পাবা। তবে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা এখানে যে আমি খ বিভাগের 15টি প্রশ্ন দিলাম, 15 প্রশ্ন দিলাম, এই 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 5টি প্রশ্ন হুবহু 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 কমন পাবা, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখানে আরো দেখো এক্সট্রা 5টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা যদি চাও এই 5টি প্রশ্ন একবার করে দেখে যাবা। এই প্রশ্নগুলোর কিন্তু আমি উত্তর সহকারে পিডিএফ ফাইল তৈরি করেছি। তোমরা চাইলে আমার এই উত্তর সহকারে পিডিএফ গুলো ক্রয় করতে পারো। যারা যারা পিডিএফ ক্রয় করতে চাও তারা দ্রুত SMS করো 01744559475। এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দ্রুত SMS করে উত্তর সহকারে পিডিএফ ফাইলগুলো ক্রয় করতে পারো। এবার চলে যাব খ বিভাগ, অর্থাৎ এবার চলে যাব গ বিভাগের টপ 15 রচনামূলক প্রশ্নের সাজেশন ও উত্তর। 1 নম্বরটি দেখো, লোক প্রশাসন কি? লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। অথবা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে লোক প্রশাসন পাঠের গুরুত্ব আলোচনা করো। আমি যে উত্তরগুলো লিখেছি সেই উত্তরগুলো কিন্তু একদম সহজ ভাষায় লেখা আছে, ইনশাআল্লাহ তোমরা 1 থেকে 2 বার পড়লেই মুখস্থ করতে পারবা। 2 নম্বরটি দেখো, অনিয়মতান্ত্রিক অর্থাৎ অনিয়মতান্ত্রিক 2 নম্বর প্রশ্নটি দেখো, অনিয়মতান্ত্রিক আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি বা জন্য হুমকি স্বরূপ উক্তিটি ব্যাখ্যা করো। এ প্রসঙ্গে আমলাতন্ত্র নিয়ন্ত্রণ বা আমলাতন্ত্র নিয়ন্ত্রণের পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি দেখো, প্রশাসনিক জবাবদিহিতা কি? বাংলাদেশের প্রশাসনিক জবাবদিহিতার বাধাসমূহ বা নিশ্চিতকরণের উপায় আলোচনা করো। লিখে দিয়েছি, আসবে। এরপরে দেখো পরের প্রশ্ন দেখো 4 নম্বরে, স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য কি? আলোচনা করো বা লিখো। 5 নম্বরটি দেখো, সরকারি কর্ম কমিশন বা কর্ম কমিশন কি? বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 6 নম্বরটি দেখো, প্রশাসনিক সংস্কার কি বা বলতে কি বুঝো? প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো। অথবা বাংলাদেশের প্রশাসনিক সংস্কার সম্পর্কে গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করো। অথবা বাংলাদেশের উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কার সমূহ চিহ্নিত করা বা বিবরণ দাও। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরটি দেখো, প্রশাসনিক 7 নম্বরটি হলো প্রশিক্ষণ কাকে বলে? প্রশিক্ষণের সংজ্ঞা দাও। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্রে বাংলাদেশের ঊর্ধ্বতন বা ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তার জন্য প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা দাও। 8 নম্বরটি দেখো, বাংলাদেশের জেলা প্রশাসনে বা বর্তমান প্রশাসনিক ব্যবস্থার একজন ডেপুটি কমিশনের ভূমিকা ও কার্যাবলী লিখো। 9 নম্বরটি দেখো, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি সমূহ আলোচনা করো। 10 নম্বরে, স্থানীয় সরকার বলতে কি বুঝো? বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সমস্যাবলী আলোচনা করো। 11 নম্বর প্রশ্নটি দেখো, সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। 12 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের গঠন লেখো। বাংলাদেশের জেলা পরিষদ কি? প্রকৃত অর্থে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আলোচনা করো। 13 নম্বরটি দেখো, আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের আমলাতন্ত্রের ভূমিকা। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। 14 নম্বর প্রশ্নটি দেখো, 14 নম্বরে বাংলাদেশের আমলাতন্ত্রের রাজনীতিকরণের কারণ ও প্রভাব আলোচনা করো। সর্বশেষ 15 নম্বর প্রশ্ন, নেতৃত্বের গুণাবলী আলোচনা করো। নেতৃত্বের গুণাবলী আলোচনা করো। সুপার সাজেশন দেখো, 1 2 3 4 5 থেকে তোমরা ইনশাআল্লাহ 3টা প্রশ্ন কমন পাবা। আমি আবার বলে দিই তোমাদেরকে, দেখো 1 2 3 4 5, আমি এখানে দেখো তোমাদেরকে মার্ক করে দেই। ইনশাআল্লাহ 1 2 3 4 5 এই 5টি প্রশ্ন থেকে ইনশাআল্লাহ তোমরা 3টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা আমি যে তোমাদের এখানে যে 15টি প্রশ্ন দিলাম
এই 15টি প্রশ্ন পড়ে যাবা, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তোমাদের জন্য এখানে দেখো আরো এক্সট্রা 3টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এই 3টি প্রশ্ন একবার দেখে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন দিয়ে থাকি এবং যে সাজেশন গুলো দেই সেগুলো থেকে 100% কমন পড়ে। এবার চলে যাব ক বিভাগের সাজেশন ও উত্তর। দেখো 1 নম্বর প্রশ্নটি কি আছে। তো দেখো লোক প্রশাসন কি। দেখো লোক প্রশাসন কি, জনগণের সেবা করার উদ্দেশ্যে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রশাসনিক কার্যকলাপ পরিচালনা করাকে লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলে। লোক প্রশাসনের জনক কে? লোক প্রশাসনের জনক হলো উইড্রো উইলসন। আমলাতন্ত্রের প্রবক্তা বা জনক কে? আমলাতন্ত্রের প্রবক্তা জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার। জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার। 4 নম্বরটি দেখো, 4 নম্বর প্রশ্ন, 4 নম্বরটি দেখো, অ্যান আনকন্ট্রোলেটেড ব্যুরোক্রেসি ইজ দ্য থ্রেট অফ ডেমোক্রেসি। অর্থাৎ অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য কি হুমকি স্বরূপ? উক্তিটি কার? উক্তিটি হলো রিচার্ড ক্রাসম্যান। রিচার্ড ক্রাসম্যান। পরেরটি দেখো, রাজনৈতিক নিরপেক্ষতা কি? সরকারি প্রশাসকদের মধ্যে রাজনৈতিক মূল্যবোধ বা দলীয় আনুগত্যের অনুপস্থিতিকে রাজনৈতিক নিরপেক্ষতা বলে। পরের টপিকে চলে যাব, প্রশাসনিক নীতি, কর্তৃত্ব ও সংগঠন। সংগঠন কি? যে ব্যবস্থায় কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সমষ্টিগত এবং সহযোগিতাপূর্ণ কর্ম প্রচেষ্টার মাধ্যমে অধিকাংশ লোক বিভিন্ন কর্ম সম্পাদনে নিয়োজিত থাকে তাকে সংগঠন বলে। উত্তরগুলো কিন্তু আমি নিজে সহজ ভাষায় তৈরি করেছি। 7 নম্বরটি দেখো, পদসোপান কি? সংগঠনের পর্যায়ক্রমিক ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায় হতে সকল কর্তৃত্ব, আদেশ ও নিয়ন্ত্রণ স্তরে স্তরে একবারে নিম্ন স্তরে নিঃসৃত হয়ে আসে, একেই সংগঠনের পদসোপান নীতি বলে। 8 নম্বরটি দেখো, আদেশগত ঐক্য কি? প্রতিষ্ঠানের যে নীতি অনুসারে কোনো কর্মচারীকে একজনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কর্মবিবরণী পেশ করা করতে হবে না তাকে আদর্শগত ঐক্য বলে। আমি আবার বলি, আদর্শগত ঐক্য কি? প্রতিষ্ঠানের যে নীতি অনুসারে কোনো কর্মচারীকে একজনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কর্মবিবরণী পেশ করতে হবে না তাকে আদেশগত ঐক্য বলে। আদেশগত ঐক্য বলে। পরেরটি দেখো, বিকেন্দ্রীয়করণ কি? বিকেন্দ্রীয়করণ কি? প্রশাসনের উচ্চতম স্থান হতে নিম্নতম স্থানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বিকেন্দ্রীয়করণ বলে। 10 নম্বরটি দেখো, নিয়ন্ত্রণ পরিধি কি? একজন প্রশাসক যতজন অধস্তন ব্যক্তি বা যতগুলো কাজের ইউনিটকে ব্যক্তিগতভাবে ও কার্যকরভাবে পরিচালনা করতে পারে তার সংখ্যাকে নিয়ন্ত্রণ পরিধি বলে। 11 নম্বরটি দেখো, কর্তৃত্ব কি? কর্তৃত্ব হলো একটি বৈধ ক্ষমতা যার দ্বারা ব্যক্তি অন্য ব্যক্তি বা সংস্থার উপর প্রভাব বিস্তার করে, তবে এর সাথে আইনগত বৈধতা ও জনকল্যাণ সংশ্লিষ্টতা জড়িত থাকে। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ হলো সমস্যা শনাক্তকরণ। এরপরে দেখো 13 নম্বরে, গ্রেপ ভাইন কি? সংগঠনের অনানুষ্ঠানিক যোগাযোগ মাধ্যমকে গ্রেপ ভাইন বলে। পোস্টক্রাইব মতামতের প্রবক্তাকে লুথার গলিক। লাইন এজেন্সি কি? দেখো 15 নম্বর প্রশ্ন, লাইন এজেন্সি কি? লাইন এজেন্সি বলতে এমন এক প্রশাসনিক এজেন্সিকে বোঝায় যারা জনগণের দৈনন্দিন কার্যাবলী সরাসরি সম্পাদনের দায়িত্ব পালন করে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকার ব্যবস্থা। সচিবালয় কি? সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমূহের অফিসগুলোকে একত্রে সচিবালয় বলে। সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরে দেখো, মন্ত্রণালয়ের প্রধান কাজ কি? মন্ত্রণালয়ের প্রধান কাজ কি? মন্ত্রণালয়ের প্রধান কাজ হচ্ছে সরকারি নীতি
প্রণয়ন করা। মন্ত্রণালয় থেকে কিন্তু সরকারি নীতিগুলো প্রণয়ন করা হয়। 19 নম্বরটি দেখো, মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান কে? মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান হলো দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? প্রশাসনিক প্রধান হলো সচিব। বিভাগের প্রশাসনিক প্রধান কে? বিভাগের প্রশাসনিক প্রধান হলো বিভাগীয় কমিশনার। রুলস অফ বিজনেস কি? রুলস অফ বিজনেস হলো সরকারি দপ্তর কর্মকর্তাদের দায়িত্ব ও কার্যাবলী বন্টন বিধিমালা। 23 নম্বরটি দেখো, ই সরকার কি? ইন্টারনেটের মাধ্যমে প্রশাসনিক বা সরকারি কার্যক্রম পরিচালনা করাকে ই সরকার বলে। নথি কি? নথি হলো কোনো প্রতিষ্ঠানের সংরক্ষিত দাপ্তরিক বা প্রামাণিক কাগজপত্র ও দলিল। এরপরে দেখো, কর্মী ব্যবস্থাপনা প্রশিক্ষণ। এরপরে দেখো বিপিএসসি। বিপিএসসি কি? বিপিএসসি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের আলোকে গঠিত কেন্দ্রীয় কর্মী নিয়োগকারী সংস্থা। বিপিএসসি কোন মাসে রাষ্ট্রপতির নিকট রিপোর্ট প্রদান করে? মার্চ মাসে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট প্রদান করে। বাংলাদেশ সিভিল সার্ভিস কতটি ক্যাডার রয়েছে? বাংলাদেশের যে সিভিল সার্ভিস আছে সেখানে মোট 26টি ক্যাডার রয়েছে। 28 নম্বরটি দেখো, প্রশিক্ষণ কি? প্রশিক্ষণ কি? যে পদ্ধতির দ্বারা ব্যক্তিবর্গ একটি উদ্দেশ্য জ্ঞান লাভ করে এবং দক্ষতা অর্জন করে তাকে প্রশিক্ষণ বলে। অর্থাৎ কোন কার্য সম্পাদনের জন্য বিশেষ কর্মীকে হাতে কলমে শিক্ষা প্রদান করাকে প্রশিক্ষণ বলে। পদোন্নতি কি? পদোন্নতি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তিকে তার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে উন্নত করা হয়। এর মাধ্যমে ব্যক্তির দায়িত্ব, কর্তৃত্ব, বেতন বৃদ্ধি পায়। 30 নম্বর প্রশ্নটি দেখো, এআরসি। এসিআর কি? এসিআর অ্যানুয়াল কনফিডেন্টাল রিপোর্ট হচ্ছে এক পঞ্জিবর্ষের একজন সরকারি কর্মচারীর আচরণ ও কর্মদক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রতিবেদনে লিপিবদ্ধ করার পদ্ধতি। পরেরটি দেখো, উন্নয়ন প্রশাসন ও পূর্ণরূপ। 31 নম্বরটি, উন্নয়নশীল প্রশাসন কি? দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন সাধনে পরিকল্পনা প্রণয়ন, কর্মসূচি নির্ধারণ ও তা বাস্তবায়নের প্রক্রিয়া সচল রাখার দায়িত্বে নিয়োজিত প্রশাসনকে উন্নয়নশীল প্রশাসন বলে। উন্নয়ন প্রশাসনে 4Ps কি? 4Ps হলো প্ল্যান্স, পলিসি, প্রোগ্রাম, প্রজেক্ট। 33 নম্বরটি দেখো, বিপিএটিসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। এনআইপিএ। পরের প্রশ্নটি দেখো, এনআইপিএ এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পরেরটি দেখো, এসপি এর পূর্ণরূপ কি? আমেরিকান সোসাইটি ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। গ্রন্থ প্রিন্সিপাল অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি হলো W.A. উইলবি। পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটির রচয়িতা কে? এটা হলো গুড নাউ। তোমরা দেখো এভাবে মনে রাখবা, গুড নাউ। পরেরটি দেখো, ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটির লেখক কে? এল.ডি. হোয়াইট। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদের জন্য এখানে মোট 38টি প্রশ্ন, অর্থাৎ 38টি প্রশ্ন ক বিভাগের জন্য লিখেছি। এই 38টি প্রশ্ন পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 8 থেকে 10টি প্রশ্ন কমন পাবা। এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এখন দেখো, সাজেশন রিভিউ দেই। পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা দেখো 100% কিন্তু কমন পড়েছে। আমি তোমাদেরকে আগেই বলেছি, রকিবুল 24 পাবলিকেশন সাজেশন 100% কি পড়ে? কমন পড়ে। এর প্রমাণটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দেই। তো দেখো, এটি তোমাদের পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার প্রশ্ন। স্ক্রিনের মধ্যে তোমরা কিন্তু প্রশ্নটি দেখতে পাচ্ছ। প্রশ্নটি আগে দেখে নাও। এরপরে দেখো খ বিভাগের প্রশ্ন। স্ক্রিনের মধ্যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। গ বিভাগের
প্রশ্ন, গ বিভাগের প্রশ্ন। এখন দেখো কোন কোন প্রশ্ন কমন এসেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাই। খ বিভাগের কোন কোন প্রশ্নগুলো কমন এসেছে আমি তোমাদেরকে দেখিয়ে দেই। তো দেখো দেখো এই 5 নম্বর প্রশ্নটি দেখো, মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা লিখে দিয়েছিলাম আসবে। এই প্রশ্নটি কিন্তু 100% কমন এসেছে। 9 নম্বরটি দেখো, প্লেটোর ন্যায় বিচার কি? এই প্রশ্নটিও কিন্তু আমার সাজেশন থেকে কমন পড়েছে। দেখো 1-2 প্রশ্ন গেল। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, পলিটি কি? এই 15টি প্রশ্নের মধ্য থেকে 3টি প্রশ্ন কি এসেছে? কমন এসেছে। আর 2টি প্রশ্ন তাহলে কোথা থেকে কমন এসেছে? 2টি প্রশ্ন রচনামূলক থেকে কমন এসেছে। 2টি প্রশ্ন রচনামূলক থেকে কমন এসেছে। তো 3টি প্রশ্ন তো দেখিয়ে দিলাম। এখন তোমাদেরকে রচনামূলক প্রশ্ন থেকে যে সংক্ষিপ্ত 2টি প্রশ্ন কমন এসেছে, কোন কোন প্রশ্ন কমন এসেছে সেগুলো দেখিয়ে দেই। তো দেখো, মন্টেস্কুর ক্ষমতা সন্তুলিতকরণ নীতি কি? এর মধ্যে এই প্রশ্নটি তোমাদের কমন এসেছিল, মন্টেস্কুর ক্ষমতা সন্তুলিতকরণ নীতি কিভাবে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখে। এই প্রশ্ন এবং এই প্রশ্ন সেম। সুতরাং 4 নম্বর প্রশ্নটি সংক্ষিপ্ত থেকে কমন এসেছে। আর একটা প্রশ্ন কমন এসেছে, তোমাদেরকে দেখিয়ে দেই তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো এই 7 নম্বর প্রশ্ন, সামাজিক চুক্তি সম্পর্কে রুশোর ধারণা। সামাজিক চুক্তি সম্পর্কে রুশোর ধারণা, এটিও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থেকে কমন এসেছে। মোট কথা সংক্ষিপ্ত প্রশ্ন মোট 5টি কমন এসেছে, রচনামূলক থেকে হুবহু 3টি, সংক্ষিপ্ত প্রশ্ন থেকে হুবহু 3টি এবং রচনামূলক থেকে 2টি, মোট 5টি প্রশ্ন কমন এসেছে। এবার চলে যাব রচনামূলক প্রশ্ন কতটুকু কমন এসেছে। তো দেখো রচনামূলক প্রশ্নের মধ্যে এই প্রশ্নটিও কিন্তু কমন এসেছে, মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আলোচনা করো। এই প্রশ্নটি রচনামূলক প্রশ্নেও কমন এসেছে। পরেরটি দেখো, এই প্রশ্নটি হুবহু কমন এসেছে, ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন? এই প্রশ্নটিও আমার সাজেশন থেকে কমন পড়েছে। তো দেখো 2টি প্রশ্ন হুবহু কমন পড়েছে। পরে দেখো কোন প্রশ্নটি কমন এসেছে। দেখো 10 নম্বর প্রশ্নটি কমন এসেছে, অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্বের বৈশিষ্ট্য লিখো। এই প্রশ্নটিও কিন্তু আমার সাজেশন থেকে কমন এসেছে। অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব সম্পর্কে প্রশ্ন এসেছে, এই প্রশ্নটি হুবহু কমন এসেছে। 13 নম্বর প্রশ্নটি হুবহু কমন এসেছে, সমালোচনা সহ সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তত্ত্ব এসেছে। এই প্রশ্নটি আমার সাজেশন থেকে কমন এসেছে। তো দেখো আর একটা প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন, যে 1 নম্বর প্রশ্ন, প্লেটোর আদর্শ রাষ্ট্র বা রিপাবলিক বর্ণিত প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য। এই প্রশ্নটিও কিন্তু হুবহু কমন এসেছে। দেখো এখানে একটি প্রশ্ন, আবার দেখো একটি প্রশ্ন 13 নম্বর 2টি প্রশ্ন 10 নম্বর 3টি প্রশ্ন এবং 5 নম্বর দেখো 4টি এবং 4 নম্বর মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, অর্থাৎ 5টি প্রশ্ন হুবহু কমন এসেছে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু অনেকগুলো দেওয়া ছিল তাই অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখাচ্ছি না, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 10টি প্রশ্ন কমন এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম খ বিভাগের আমি তোমাদের 2টি ক্লাস নিয়েছিলাম। 2টি ক্লাসে মোট 5টি অঙ্ক দেওয়া ছিল। 5টি অঙ্কের মধ্য থেকে 2টি অঙ্ক হুবহু কমন এসেছে। ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়াই আছে বা ফেসবুকেও আমি দিয়েছিলাম। দেখো ক বিভাগ থেকে 12টি প্রশ্নের মধ্যে 12টি প্রশ্ন হুবহু কমন এসেছে। খ বিভাগ থেকে 6টি প্রশ্ন কমন এসেছে, দিতে হয় 5টি প্রশ্নের উত্তর। গ বিভাগ থেকে 8টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্ন হুবহু কমন এসেছে। আমি গবেষণা পদ্ধতি পরিসংখ্যান কিন্তু 2018 সাল থেকে পড়াই। তো দেখো এটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রশ্ন, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ গবেষণা পদ্ধতি পরিসংখ্যান প্রিলিমিনারি টু মাস্টার্স এর এটি প্রশ্ন। এরপরে দেখো তোমাদের খ বিভাগের প্রশ্ন। তো দেখো খ বিভাগে তোমাদের অঙ্ক এসেছিল 3টি। আমি আগেই বলেছি অঙ্ক আসবে 3টি। দেখো গড় ব্যবধান এসেছে, চতুর্থক ব্যবধান এসেছে আর পরিমিত ব্যবধান এসেছে। এরপরে দেখো প্রশ্নমূলক প্রশ্ন দেখাই। দেখো প্রশ্নমূলক প্রশ্ন অঙ্ক কি কি এসেছে, অঙ্কগুলো দেখো তোমাদেরকে দেখায়। গড় মধ্যমা প্রচুরক, ব্যবধানাঙ্ক নির্ণয় এবং দেখো
গড়ের সংখ্যা সারণী থেকে ভেদাঙ্ক নির্ণয়, সহ সম্পর্ক নির্ণয়। এবার আমার সেশন থেকে কতটুকু কমন এসেছে তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো 3 নম্বর প্রশ্ন লিখে দিয়েছিলাম আসবে, হুবহু কমন চলে এসেছে। প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য দেখাও। 4 নম্বরটি দেখো সমগ্র ও নমুনার মধ্যে পার্থক্য লিখে দিয়েছিলাম আসবে, 100% কমন এসেছে। 6 নম্বরটি দেখো সামাজিক গবেষণার উপাদান সমূহ কি কি, 100% কমন এসেছে। আমি আগেই বলেছি রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন থেকে 100% কমন আসে। দেখো প্রশ্নপত্র ও অনুসূচির মধ্যে পার্থক্য দেখাও, এই প্রশ্নটিও কমন এসেছে। অর্থাৎ থিওরি থেকে দেখো 1 2 3 4, থিওরি থেকে 4টি প্রশ্ন হুবহু কমন এসেছে। আর দেখো অঙ্ক 2টি কমন এসেছে। অঙ্ক 2টি কি কি কমন এসেছে তোমাদেরকে একটু দেখিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। আমি তোমাদেরকে আগেই বলেছি রকিবুল 24 পাবলিকেশন শর্টকাট সাজেশন তৈরি করে এবং যে সাজেশনগুলো থেকে 100% কমন পড়ে। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক আমি তোমাদেরকে মোট 5টি অঙ্ক দিয়েছিলাম এবং আমি তোমাদেরকে বলেছি 1 2 থেকে 2টি অঙ্কই আসবে। মধ্যমায় বছর আসে নাই, পরিমিত ব্যবধানটি হুবহু কমন এসেছে। 3 4 থেকে 1টি অঙ্ক আসবে, গড় ব্যবধানটি কমন এসেছে। অর্থাৎ 2টি অঙ্ক কিন্তু হুবহু কমন এসেছে। অর্থাৎ মোট কথা খ বিভাগ থেকে আমার সাজেশন থেকে 6টি প্রশ্ন হুবহু কমন এসেছে। অ্যান্সার দিতে হয় মাত্র 5টি প্রশ্নে। তুমি বাংলাদেশের কাউকে দেখাতে পাবা না এত শর্টকাট সাজেশন দিয়ে এত বেশি কমন পড়েছে। এরপরে দেখো রচনামূলক প্রশ্নে, রচনামূলক প্রশ্নে 2 নম্বরটি কমন এসেছে। একটি উত্তম প্রশ্নমালা প্রণয়নে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। 5 নম্বরটি দেখো রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে পরিসংখ্যানের গুরুত্ব। এই প্রশ্নটি আমি যখন উত্তর লিখেছিলাম সেখানে অথবা হিসেবে দেওয়া ছিল রাষ্ট্রবিজ্ঞান গবেষণার অর্থ পরিসংখ্যান ভিত্তিক গবেষণা। তুমি কি একমত? এই প্রশ্ন এবং এই প্রশ্ন সেম, এই প্রশ্নটিও কমন এসেছে। এরপরে দেখো 6 নম্বর উপত্য সংগ্রহের পদ্ধতি সমূহ আলোচনা করো, এই প্রশ্নটিও কমন এসেছে। 8 নম্বর প্রশ্নটি দেখো নমুনায়ন কি, নমুনায়নের সুবিধা অসুবিধা লিখো, এই প্রশ্নটি এসেছে। অর্থাৎ দেখো 1 2 3 4, 1 2 3 4, 4টি সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন হুবহু কমন এসেছে। এখন দেখো অঙ্ক কয়টি এসেছে। তো দেখো আমি অঙ্কতে লিখে দিয়েছিলাম কোন কোনটি আসবে, 1 2 3 থেকে 3টি অঙ্কই আসবে। তো দেখো 2 নম্বর অঙ্ক এবং 3 নম্বর অঙ্ক এখান থেকেই 2টি ও 3টি অঙ্ক এসেছে। 3টি অঙ্ক এসেছে এখান থেকেই। অর্থাৎ সহসম্বন্ধ নির্ণয়, বেদাঙ্ক, বিভেদাঙ্ক নির্ণয় এবং ভেদাঙ্ক নির্ণয়, এই 3টি অঙ্ক হুবহু কমন এসেছে। এবং সর্বশেষ 5 নম্বর অঙ্ক গড় মধ্যমা প্রচুর, এই অঙ্কটিও কমন এসেছে। প্রিয় শিক্ষার্থীরা রকিবুল 24 পাবলিকেশন কিন্তু কথায় নয়, রকিবুল 24 পাবলিকেশন কিন্তু কথায় নয় কাজে বিশ্বাসী। আমি যে শর্টকাট সাজেশনগুলো দিয়ে থাকি সে সাজেশন থেকে 100% কমন পড়ে। আর দেখো রকিবুল 24 পাবলিকেশনের প্রকাশিত সাজেশনগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এগুলো রকিবুল 24 পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়। তোমরা চাইলে এগুলো অনলাইনে ঘরে বসেই অর্ডার করতে পারো অথবা পিডিএফ ফাইলও নিতে পারো। যেগুলোর পিডিএফ ফাইল দেয় সেগুলোর পিডিএফ ফাইল দেয় এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে দ্রুত এসএমএস করো। এসএমএস করে তোমার কোন সাজেশনটি প্রয়োজন সেটি নিতে পারো। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, প্রিলিমিনারি টু মাস্টার্স, রাষ্ট্র ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ, অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ, স্ক্রিনের মধ্যে বইটি দেখতে পাচ্ছ, এই বইগুলো বিক্রি করে থাকি। তোমরা চাইলে যে কোনো একটা বই অর্ডার করতে পারো ইনশাআল্লাহ। আজকে যে সাজেশনটি দিলাম প্রিলিমিনারি টু মাস্টার্স, এগুলোর আমার উত্তর সহকারে পিডিএফ ফাইল রেডি করা আছে, অল্প টাকার বিনিময়ে বিক্রি করি। তোমরা চাইলে উত্তর সহকারে পিডিএফ ফাইলগুলো ক্রয় করতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।